আজকে তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, যেটা গল্পের মাঝখানে পাবে। মিস করো না যেন। আজকের গল্প এক রাত্রির অতিথি। লেখক গজেন্দ্র কুমার মিত্র। বুড়ো মাঝিটাকে তাড়া লাগানো বৃথা জেনেই অনিমেষ বহুক্ষণ আগেই চুপ করেছিল। তারপরে মাঝি আর আরোহী দুজনেই হাল ছেড়ে নিশ্চিন্ত হয়ে বসেছে। মাঝির বকাটাই রোগ। এমনকি ভাবভঙ্গি থেকে মনে হচ্ছিল ওইটাই ওর পেশা। ওর বউ কতদিন মরেছে, ছেলের বিয়ে দিয়ে কি ভুল করেছে, জামাই কেন মেয়েকে নেয় না, ছোট জামাইটা জুয়ারি, ছেলেটা নেশা করতে পেলে আর কিছু চায় না। খুব ছেলে বয়সে একবারও কলকাতায় গিয়েছিল, কিন্তু গন্ডগোলে মাথা ঠিক থাকে না বলে পালিয়ে আসতে পথ পায়নি। আবার একবার যাবে মা কালীকে দর্শন করতে। ইত্যাদি ইত্যাদি তথ্য পরিবেশন করার ফাঁকে ফাঁকে শুধুমাত্র দম নেবার প্রয়োজন যখন তখনই থামে, আর তখনই ওর দাঁড় বাইবার কথা মনে পড়ে। সুতরাং শহরে যাবার বাস যে পাবে না তা অনিমেষ আগেই ভেবেছিল, কিন্তু এমন অবস্থায় যে পড়বে তা কল্পনা করেন। বাস তো নেই, আশেপাশে কোথাও মানব বসতির কোনো চিহ্নও চোখে পড়ে না। নৌকা এসে যেখানে ভেড়ে সেখানে বাঁশের মাচা মতো একটা আছে। জাহাজঘাটা হলে অনায়াসে যেটি বলা যেত। মাচাতে নেমে অসহায়ভাবে অনিমেষ চারিদিকটা একবার তাকিয়ে দেখলে নিচের ময়ূরাক্ষীর কালো জল নিঃশব্দে বয়ে যাচ্ছে। তার স্রোতের গতি থাকলেও তবু একটা প্রাণ স্পন্দন বোঝা যেত। এত মন্থন তার স্রোত, এত নিস্তরঙ্গ, মনে হচ্ছে সমস্ত জলটা যেন জমাট বেঁধে স্তব্ধ হয়ে গেছে। আর তার সেই অতল কালো বুকে কত কি রহস্যময় জীব স্পন্দনহীন চোখে তার দিকে তাকিয়ে কৌতূহলের হাসি হাসছে। ওপারে ভগীরথপুর গ্রাম, বেশ সম্পন্ন গ্রাম, তা সে জানে। বহু লোকের বাস, অনেক পাকা বাড়ি, স্কুল, ডাকঘর আছে, কিন্তু এখান থেকে তার কিছুই দেখা যায় না। ঘাট থেকে উঠে যে রাস্তাটা গ্রামের দিকে গিয়েছে তার সাদা বালির আভাস নিবিড় বনের অন্ধকারে মিশে গেছে একটুখানি গিয়েই। এদিকে বড় বড় গাছ, কি গাছ তা বোঝা যায় না, কিন্তু তারই অসংখ্য শাখা পল্লব সমস্ত গ্রামটাকে যেন চোখের আড়াল করে রেখেছে। আলোর রেখা পর্যন্ত চোখে পড়ে না। ওপারেই যদি হয় তো এপারের অবস্থা সহজেই অনুমেয়। এপারে যেদিন সে এসেছিল সেদিন দিনের বেলা কোনো গ্রাম ওর চোখে পড়েনি। বাসটা এসে একেবারে এই ঘাটের ধারে দাঁড়ায়। যাত্রীরা সবাই ভগীরথপুর। সেদিনও দুদিকে আম গাছের ঘন বন কাটিয়ে এসেছিল, বেশ মনে আছে। হয়তো ছিল কোথাও ঘর বাড়ি, কিন্তু তা ওর চোখে পড়েনি। পারাপারের জন্য একটা খেয়া নৌকো আছে, চওড়া ভেলার মতো প্রকাণ্ড বপু, কিন্তু শেষ বাস চলে যাবার পর ওপার থেকে কেউ আসবার সম্ভাবনা নেই। সেটা জেনেই সে ইজারাদারও বহুক্ষণ বাড়ি চলে গেছে নৌকোটা ওপারে বেঁধে রেখে। বাবু, ভাড়াটা? তাড়া লাগায় মাঝি। জললতা কাটে, কিন্তু যেন আরো ব্যাকুল হয়ে ওঠে অনিমেষ। ভাড়াটা কি রে? এই অন্ধকার রাত্রিতে আমি এখানে কোথায় থাকবো? তুই তো 1 ঘন্টার রাস্তা 7 ঘন্টায় এসে আমাকে এই বিপদে ফেললি। এখন নিদেন ওপারে পৌঁছে দে, দেখি কোথায় একটু আশ্রয় পাই কিনা। এপারে এই জঙ্গলের শেষে শেষে কি বাঘের পেটে প্রাণ দেব? চল ওপারে নিয়ে চল। রুটি লাল্লু মাগ্গা। সে কি? কেন রে, কি হয়েছে? তার উত্তরে মাঝিরা বললে তার অর্থ হচ্ছে, ওপারে অন্য নৌকো গেলে ইজারদার বড্ড বকাবকি করে, পুলিশে ধরিয়ে দেয়। সুতরাং ওপারে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। অনিমেষ তাকে অনেক করে বোঝালো, ওপারে তোকে ধরবার জন্য ইজারাদার যদি বসে থাকতো তো অনিমেষ তাকেই ডাকতো। শুধু ইজারাদার কেন, জনমানবে চিহ্ন থাকলেও সে মাঝিকে এ অনুরোধ করতো না। কোনো মতে নামিয়ে দিলে
সে চলে যাক, তাতে যদি কেউ তাকে ধরে ও অনিমেষ তার দায়ী। ইত্যাদি সব কথার উত্তরে তার সেই একই উত্তর, উটি লাড়লাম না গা। অনিমেষ তখন রাগ করে বললে, তবে তুইও থাক, আমি তো নৌকোতেই রাত কাটাই। আগে উটিও লাড়লাম। শুধু তাই নয়, দাঁড়ের একটা ধাক্কা দিয়ে নৌকোটা খানিক দূরে সরিয়ে দিলেন। টাকাটা ছুঁড়ে দেখ। টাকাটা ছুঁড়ে দেন কেনে, বাড়ি চলে যাই। তবে টাকাও পাবি না, যা। রাগ করে বলে অনিমেষ, কিন্তু যখন দেখে বুড়োটা সত্যি সত্যি একটা নিঃশ্বাস ফেলে ঘরমুখো হচ্ছে, তখন সে একখানা টাকার নোট দলা পাকিয়ে ছুঁড়েই দেয়। যা বেটা যা, কত ডুবে মরিস তো ঠিক হয়, মনে মনে বলে অনিমেষ। ব্যাস, তারপর সব পরিষ্কার। ওপারে ঘন বনের নিবিড় অন্ধকার, সামনে অতল শান্ত জলে তারই রহস্য আছে জমাট বেঁধে, আর এপারে তার চারপাশ ঘিরেও দৈত্যের মতো কতকগুলি গাছপালা ভয়াবহ অন্ধকার বিস্তার করে সমস্ত সভ্যতার চিহ্ন, এমনকি আকাশকেও যেন আড়াল করে রেখেছে। বাস এসে দাঁড়ায় এবং ঘোরে যেখানটায়, সেখানে খানিকটা ফাঁকা জায়গা আছে বটে, কিন্তু সে যেন আরো ভয়ঙ্কর। সুটকেসটা মাথার উপরে পেতে সেখানেই জেগে বসলো অনিমেষ। বাঘ ভাল্লুক যদি সত্যি আসে তো জলে ঝাঁপিয়ে পড়তে পারবে, এখানেই খানিকটা তবু নিরাপদ। খড়খড় ঝটপট করে কি একটা পাখি উড়ে বসলো মাথার উপরে। ভয় পেয়ে চমকে উঠল অনিমেষ। কাছেই কোথায় শুকনো পাতার উপর দিয়ে কি একটা সরীসৃপ চলে গেল বোধহয়। সামান্য শব্দ, তবু বেশ স্পষ্ট। জলের মধ্যে হঠাৎ একটা মাছ ডিগবাজি খায়, ওইটুকু আওয়াজ, কিন্তু অনিমেষের মনে হলো যেন বন্দুকের শব্দ হলো কোথাও। বিশ্রী লাগছে। নক্ষত্রের আলোতে যতদূর দৃষ্টি চলে, বহুক্ষণ ধরে হাত ঘড়িটা দেখলে রাত সবে 9টা। কলকাতায় সবে সন্ধে, কিন্তু এখানে মনে হচ্ছে নিশুতি রাত। এখনো দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। কখন ভোর হবে, তারপর কখন ইজারাদারের ঘুম ভাঙবে, তবে সে একটু লোকালয়ের মুখ দেখতে পাবে। বাস একটা আসে এখানে সকাল 8টা নাগাদ। সন্ধ্যাতে যেটা এসেছে সেটা কাছাকাছি কোনো গ্রামে থাকে। 7টা নাগাদ এখানে এসে দাঁড়ায়, অর্থাৎ প্রায় 12 ঘন্টা এখনো। আচ্ছা, হাঁটলে কেমন হয়? বাসের রাস্তাটা ধরে হাঁটতে থাকলে কি আর একটা গ্রাম পাওয়া যায় না কাছাকাছির মধ্যে? কিন্তু যদি তাকে আশ্রয় দিতে কেউ না চায়, ডাকাত বলে মনে করে, তাছাড়া দুদিক যেন ঘন বন, যদি বাঘ আসে। মুর্শিদাবাদ জেলায় এসব অঞ্চলে প্রায় বাঘ বেরোয়। দরকার নেই বাবা, 10-11 ঘন্টা সময় এইরকম কেটেই যাবে। মশাই শুনছেন? বাস মিস করেছেন বুঝি? কোথাও আশ্রয় পাননি? অস্ফুট একটা শব্দ করে চমকে ওঠে অনিমেষ, বরং আঁতকে ওঠে বলাই ঠিক। তখন নিঃশব্দে পেছনে এসেই দাঁড়িয়েছে। অত্যন্ত দ্রুত, যেন একটা কথা শেষ হবার আগেই আর একটা শুরু হয়েছে। এইভাবে পরপর 3টি প্রশ্ন করে আগন্তুকও চুপ করে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। অবশেষে মরিয়া হয়ে অনিমেষ ফিরে তাকায়। রোগা কালো গোছের একটা মানুষ, খুব বেটে নয়, তাই বলে ঢেঙাও বলা চলে না। উস্কো খুস্কো এক মাথা চুল ও ঘন দাড়ি, কিন্তু আবক্ষ বিস্তৃত নয়, মধ্যে মধ্যে কামানো বা ছাঁটা নয়, এমনি দাড়ি খোঁচা খোঁচা। একখানা খাটো আধ ময়লা কাপড় পরনে, কোঁচার খুঁট গায়ে জড়ানো, মোটা ভুরুর আড়ালে কোটরগত চক্ষুর তীক্ষ্ণ দৃষ্টি নিঃশব্দে শুধুমাত্র চাউনির দ্বারাই যেন অনিমেষের সমস্ত ইতিহাস পূর্বাপর আয়ত্ত করবার চেষ্টা করছিল। বলছিলাম যে আপনি বোধহয় কোথাও আশ্রয় পাচ্ছেন না? না, কোথাও আশ্রয় পাচ্ছেন না, তাই তো? তাহলে বরং চলুন, না হয় আমার কুটিরেই কোনো মতে রাতটা কাটিয়ে দেবেন। হায় রে, আগুল প্রলম্বিত কুন্তলা বনমালা শোভিতা কপাল কুণ্ডলারা শুধু উপন্যাসেই দেখা যায়। যাজ্ঞে, নবকুমারের অদৃষ্ট তার নয় তা দেখেই বোঝা যাচ্ছে।
তাই বলে কি ওর চেয়ে ভদ্র চেহারা কেউ জুটতে নেই? এ লোকটাকে দেখেই তো পাগল বলে মনে হয়। শেষ পর্যন্ত এর আশ্রয় গিয়ে কি আরো বিপদে পড়বো? কি বলেন, যাবেন নাকি? আপনি এখানে মানে অনিমেষ আমতা আমতা করে। আমার এখানেই একটা ঘর আছে, ওই যে। লোকটা আঙুল তুলে দেখায়। সত্যি তো, ওই তো বলতে গেলে তার সামনেই পাড়ের ওপর একখানা খড়ের ঘর। ও অঞ্চলে যেমন হয় তেমনি আর কি। আশ্চর্য, এতক্ষণ তো চোখে পড়েনি। কি হয়েছিল ওর চোখে? লোকটি বোধহয় তার মনের ভাব বুঝেই হেসে বললে, ঘরে আলো ছিল নাকি না, তাই অন্ধকারে হয়তো টের পাননি। আমিও বাড়ি ছিলাম না, নদীর ধার দিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম। অন্ধকারে একা একা বেড়াতে আমার বেশ লাগে। বলি, এখানে বাঘের ভয় নেই? আছে বই কি, তবে আমারও তো ভয় নেই। মরবার ভয় করি না আমি। আর ভয় করে লাভই বাকি বলুন, মরতে তো একদিন হবেই। না, লোকটাকে ঠিক পাগল বলে তো মনে হলো না। চলুন চলুন, ঘরে বসেই কথাবার্তা হবে এখন। লোকটা তাড়া লাগায়। চলুন বলে সুটকেসটা তুলে নেয় অনিমেষ। একখান নয়, দুখানা পাশাপাশি ছোট ঘর, সামনে এক ফালি দাওয়া। ভেতর দিকে আরো কি আছে তা ওর নজরে পড়লো না। বেশ ঝকঝক করে নিকানো পরিচ্ছন্ন দাওয়া। তা আগে আগে পথ দেখিয়ে নিয়ে গিয়ে দাঁড়ান, আলো জ্বালে বলে ওকে দাওয়াতেই দাঁড় করিয়ে রেখে দৌড় খুলে ভেতরে ঢুকলো। তালা চাবির বালাই নেই, দোষ শুধু বেজারেই ছিল। খেলা দিতেই নিঃশব্দে খুলে গেল। ভেতরে ঢুকে আশ্চর্য রকম ক্ষিপ্রতার সঙ্গে একটা আলো জ্বেলে লোকটি বলল, আসুন, ভেতরে আসুন। ঘরে আসবাবপত্র বেশি ছিল না। একটি তক্তপোষের ওপর একটা মাদুর বিছানো, শয্যা বলতে একটা বালিশ পর্যন্ত নেই। এক পাশে একটা দড়িতে টাঙানো খান্দি কাপড়, তার মধ্যে একটা লাল মেঝেতে জলের মেটে কলসি, একটি ঘটি এবং পিতলের পিলসুজে একটা মাটির প্রদীপ। এছাড়া আর কোথাও কিচ্ছু নেই। বসুন বসুন, ওই চৌকিটির উপরেই বসুন। তারপর খানিকটা নিঃশব্দে দাঁড়িয়ে নিজের দুই হাত বসে কেমন এক রকমের বিচিত্র হাসি হেসে বললেন, ভালো বিছানা আমার নেই, ওই সুটকেসটা মাথায় দিয়েই শুতে হবে। আর খাবারও তো কিছু দিতে পারবো না, আমার ঘরে কিছুই নেই। আপনি মদ খান? যেন একটা আকস্মিক উগ্রতা দেখা দেয় ওর প্রশ্ন করার ভঙ্গিতে। না 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 না, রক্ষে করুন, কিছু ব্যস্ত হবেন না আমার জন্যে। আশ্রয় পেয়েছি এই ঢের। ওই আশ্রয়টুকুই যা। বাঘ ভাল্লুকের হাত থেকে তো বাঁচলেন অন্তত। তা আশ্রয় ভালোই, ঘরখানা মন্দ নয়, কি বলেন? বলতে বলতে হেসে ওঠে। সাদা ঝকঝকে তার দাঁত কালো দাড়ির ফাঁকে চকচক করে। অনিমেষের যেন ভালো লাগে না ওর ভাবভঙ্গি। আবারও সেই সন্দেহটা মনে জাগে, পাগলের পাল্লায় এসে পড়লাম নাকি? আপনি এখানে কি করেন? আপাতত কিছুই না। আচ্ছা বসুন, আমি আসি। মুখ হাত ধোবেন নাকি? ধুতে পারলে ভালোই হতো, কিন্তু অনিমেষের তখন নড়তে ইচ্ছা করছে না। সে বলল, না না, দরকার নেই। লোকটি বেরিয়ে গেল। অনিমেষ স্তব্ধ হয়ে বসেই রইল। ভালো বোধ হচ্ছে না ওর, কেমন একটা অস্বস্তি হচ্ছে। কি করে লোকটা এখানে এমন একাই বা থাকে কেন? ঘরে কোনো রকম কিছু খাবার নেই, তো নিজে কি খায়? চোর ডাকাত নয় তো? লোকজন ভুলিয়ে এনে শেষে ঈশ্বর বাঁচিয়েছে, ব্যাগে ওর খানকতক জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। পকেটেও মাত্র 6 টাকার মতো পড়ে আছে। কিন্তু একটু পরেই সমস্ত দেহ হিম হয়ে ওর মনে পড়ে, এইসব উদ্দেশ্য যারা নিয়ে আসে, ভুলিয়ে টাকা না পেলে আরো হিংস্র হয়ে ওঠে। তাছাড়া মেরে ফেলেও দেখবে কি আছে। ওদের দেশে একবার খুব ডাকাতের উপদ্রব হয়েছিল। তারা একটি লোককে খুন করার পর পেয়েছিল মাত্র একটি আদলা। কখন গৃহস্বামী আবার নিঃশব্দে ওর কাছে এসে দাঁড়িয়েছে অনিমেষ টেরও পায়নি। যদিও খোলা দরজার দিকে চেয়েই বসেছিল সে। আশ্চর্য। লোকটি বললে, এখনই শুয়ে পড়বেন নাকি?
যদি ঘুম পেয়ে থাকে তো স্বতন্ত্র কথা, নইলে একটু বসি, কতদিন লোকের সঙ্গে কথা কইতে পাইনি। বলেন তো দুটি কথা খেয়ে মাছ, এখানে লোকজন তো নেই, আসেও না কেউ। অনিমেষ আবারও পূর্ব প্রশ্নের জের টানলে, তা এমন জায়গায় আপনি থাকেনি বা কেন? সেই হাসি গৃহস্বামীর মুখে, তেমনি নিঃশব্দ হাসি, দাড়ির ফাঁকে শুভ্রদন্তে সেই বিজলি প্রকাশ। ভয় নেই, আমি ছোট ডাকাতও নই আর পাগলও নই। ঘরে কিছু নেই মানে আমার কিছু দরকার নেই, থাকারও দরকার হয় না আমার। কেন জানেন? তারপর যেন কতকটা অসংলগ্ন ভাবেই বলে ওঠে, আমি সাধক, তান্ত্রিক, সন্ন্যাসী। সন্ন্যাসী? অবিশ্বাসের দৃষ্টিতে চায় অনিমেষ। অপ্রতিভ হয়ে লোকটি বলে, না, সন্ন্যাসী মানে ঠিক অভিষিক্ত সন্ন্যাসী নই, তবে সাধক বটে। হয়ে ঘরের মেঝেতে বসলো লোকটা, কিছুক্ষণ মৌনভাবে থেকে বলল, তাহলে আপনাকে বলেই ফেলি সেটা। কাউকে কখনো বলিনি, বলবার সুযোগও পাইনি বিশেষ। এই অঞ্চলেরই লোক আমি, বুঝলেন। ছেলেবেলা থেকেই নানা বইতে তান্ত্রিক সন্ন্যাসীদের অদ্ভুত সব ক্ষমতার কথা পড়ে ওইদিকে মনটা ঝোঁকে। মনে হতো আমিও ওই সব সাধনা করে সিদ্ধ হব, তারপর প্রাণ ভরে পৃথিবীর সব ঐশ্বর্য ভোগ করব, আর আমারে পায় কে? হায় রে, তখন কি জানতুম যে ভোগের উদ্দেশ্যে সাধনা করতে এসে আর সিদ্ধি তো দূরের কথা, সমস্তই খোয়াতে হয় একে একে। এই পর্যন্ত বলে লোকটি চুপ করলো। এতক্ষণে অনিমেষও অনেকটা সহজ হয়েছে। লোকটির ভাবভঙ্গি আর কথাবার্তায় সত্য কথা বলছে বলেই মনে হলো। দুশ্চিন্তা অনেকখানি কমে গেল। বুঝছি আপনাকে, ছেলেবেলা থেকেই ওইদিকে ঝোঁক গিয়েছিল। স্কুলের পড়া হলো না, তার বদলে যত সব ওই ধরনের বই পড়তে লাগলো। পড়তে পড়তে বিশ্বাসটা খুব পাকা হয়ে গেল। কিন্তু গুরু কই? দু একটা সন্ন্যাসী যা যা হাতের কাছে পেলুম, দেখলুম সব বাজে, কেউ কিছু যায় না। অথচ পথ দেখাবে এমন লোক না পেলে এগোবো কি করে? মনটা বড়ই চঞ্চল হয়ে উঠল। খাবার চিন্তা ছিল না, মাথার উপর বাবা, বড় ভাই ছিল, জমি জমা তারাই দেখাশুনো করতো। অবশ্য আমিও বকুনি খেয়েছি ঢের, কাজকর্ম কিছু করি না বলে, কিন্তু সেসব গায়ে মাখি না। তবে যত দিন যেতে লাগলো মনটা ততই ব্যাকুল হয়ে উঠল। শেষমেশ আমার 23-24 বছর বয়সের সময় বাড়ি থেকে সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়বে। বেশ বুঝেছিলুম ঘরে বসে আর কিছু হবে না। এতীর্থ অতীর্থ করে অনেক দেশই ঘুরলুম, ভালো চাকরি বা বিয়ে করার অনেক সুযোগও পেয়েছিলুম। সংসার মশাই মায়ার ফাঁদ, সে মায়ার ফাঁদ পেতে রাখে সারা জগতে। যাই হোক, সেদিকে মন ছিল না বলে কেউ মানতে পারলে না। এমনি ভাবে ক্রমশ হতাশ হয়ে উঠেছি। তখন একদিন বাড়ি ফেরার পথে, বলতে গেলে বাড়ির কাছে এসে, হঠাৎ একজনকে পেয়ে গেল। বক্রেশ্বরের শ্মশানের এক সাধু থাকেন শুনেছি। উলঙ্গ থাকেন শ্মশানে শুয়ে, কেউ খেতে দিলে খান, নইলে এমনি থাকেন। কাঁচা মাংস, পাতা লতা, এমনকি বিষ্ঠা খেতেও তার কোনো আপত্তি হতো না। এমন নিষ্প্রিয় তিনি। খোঁজ করে করে গেলুম। প্রথম তো দেখাই পাওয়া যায় না। 3 দিন ধন্না দিয়ে পড়ে থাকতে তারপর দর্শন পেলুম। বিপুল দেহ, তীক্ষ্ণ দৃষ্টি, পাগলের মতো ভাবভঙ্গি, কিন্তু পাগল নন। একদিন আমার চোখের সামনে শিয়ালের দেহ ধরে বনের মধ্যে গিয়ে সেঁধুলেন। কেউ আর খুঁজেই পেল না। বুঝলুম যে এতদিন যাকে খুঁজেছিলাম, এতদিন পর তাকে পেয়েছি। অনিমেষের মনেও ততক্ষণে গল্প জমে উঠেছে। লোকটি থামতেই সে বললে, তারপর? লোক তো পেলুম, তাকে ধরি কি করে? কিছুতেই ধরা দেয় না। কিছু বলতে গেলে শ্মশানের পোড়া কাঠ তুলে তেড়ে আসে। একদিন খুব কান্নাকাটি করতে সব শুনলে মন দিয়ে,
কিন্তু তারপর যা বকুনিটা দিলেন, বললে ভালো চাস তো এসব মতলব ছাড়, সাধনা করবি তুই ওই 1.5 কাঁপা নিয়ে, তোর কাজ নয় বুঝলি, মরবি একেবারে। তাছাড়া ভোগ করবার জন্য এসব কাজ যে করতে আসে তার একুল ওকুল দুকুলই যায়। রামকৃষ্ণ পরমহংসের গল্প পড়িসনি? মাকে বলেছিল, মা অষ্টসিদ্ধি দে, সিধে বলছে চাইতে। মা বললেন, কাল সকালে এর উত্তর পাবে। পরের দিন সকালে দোর খুলতেই নজরে পড়ল একটি মেয়ে ছেলে ওইদিকে ফিরে শৌচ করতে বসেছে। পরমহংস অপ্রস্তুত হয়ে ফিরে এসে ভাগ্নেকে এই মারে তো সেই মারে। বুঝলি, অমনি তুচ্ছ শুধু নয়, ছোট জিনিসও সব। ঘরের ছেলে ঘরে ফিরে যা, বিয়েটা কর, ভগবানকে ডাক, নয়তো কুলগুরুর কাছে দীক্ষা নিস। অনেক কাকুতি মিনতি করলুম, বাবার আর দয়া হলো না। আমি কিন্তু মশাই হাল ছাড়লুম না, ওইখানেই পড়ে রইলুম। বলতে গেলে না খেয়ে না দে, আর গোপনে ওর দিকে নজর রাখলুম, যদি আসল প্রক্রিয়ার কিছু হদিশ পায়। বুঝলেন না, এতদিন কি আর বৃথাই এ লাইনে ঘুরেছি? আসল মানুষ না পাই, ওদের ভেতরের কথা কিছু কিছু জেনেছি বই কি। তারপর হলো কি মশাই, আরো 2-1 সাধক বৈরাবী এখানে এলো বাবার সঙ্গে দেখা করতে। গোপনেই এলো, কিন্তু আমি তো ওইখানেই পড়ে থাকি। আমাকে এভাবে কি করে ওদের পর পর কদিন চক্র বসলো। তাও দেখলুম, মনে হলো আর কি, সব শিখে গেছি। ওখান থেকে রওনা হয়ে আর বাড়ি ফিরলুম না। নির্জন স্থান, অথচ শ্মশান, লোকালয় কাছে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়লুম। পথে নলাটিতে একজন তান্ত্রিকের কাছে দীক্ষাও নিয়ে এলুম। অবশ্যই এলুম তো এখানে, কিন্তু সাধনা আর হয় না। প্রথম দিন থেকে বিঘ্ন, উপকরণ জোটে তো দিন পাই না, দিন পাই তো উপকরণ নেই। শেষে অনেক কৌশল করে নিচে নেমে যদিও বা সব জোগাড় করলুম। মঙ্গলবার অমাবস্যার রাত পেয়ে যেমন আসন করে বসেছি, কি বিঘ্ন! ধ্যানে মন দেব কি, কিছুতেই মন স্থির করতে পারি না। এখন এটা বাঁশের রাস্তা হয়ে শ্মশান এখান থেকে সরে গেছে, আর এখানটাতেই শ্মশান ছিল। এখন যেখানে ঘর দেখছেন, এই যেখানে আমরা বসে আছি, সেইখানেই সেদিন আসন করে বসেছিল। নিজের অজান্তেই অনিমেষ যেন একটু করে করে সরে সরে বসছে। তারপর বলে, আচ্ছা বিঘ্ন কি রকমের, ভয় পেলেন? শুনেছি তো এরকম সাধনায় বসলে প্রথম প্রথম নানা রকমের ভয় দেখায়, কিন্তু সেটা সেটা শুধু পরীক্ষাই তো নাকি? আপনিও তো সেরকম শুনেছিলেন নিশ্চয়ই, তবে ভয় পেলেন কেন? আসতেন লোকটা আবারও। কাউকে ছেলে মানুষই করতে দেখলে বিজ্ঞ মানুষেরা যেমন হাসে ঠিক তেমনটি হাসে। বললে, জানে তো সবাই, কিন্তু শোনা এক জিনিস আর অভিজ্ঞতাটা আর এক জিনিস। তেমন অভিজ্ঞতা হলে বুঝতেন। শুনবেন কেমন? মরার বুকের ওপর বসেছি আসন করে, মরার খুলিতে করে মদ খাচ্ছি, মনে ভয় ডর কিছুই নেই, এই বিশ্বাস হয়েছিল। কিন্তু সেই লোকেরই বুকের মধ্যে হিম হয়ে গেল সেই সব শুনে। না না, তেমন ভয়ানক কিছু নয়। প্রথম শুরু হলো শুধু ফিস ফিস শব্দ, খিলখিল হাসি, চাপা হাসি। ক্রমে সেটাই বাড়তে লাগলো। মনে হলো 10 জন, 100 জন, 1000 জন। আপনার চারপাশে যদি লক্ষ লোকের ফিস ফিস কথারই শব্দ হতে থাকে তো কেমন মনে হয়? আর তার সঙ্গে চাপা এক ধরনের খিলখিল হাসি। তবু আমি স্থির হয়ে আসনেই বসে রইলুম, নড়লুম না। যদিও কাজে মন দিতে পারলুম না, এটাও ঠিক। তারপর মশাই স্পষ্ট দেখতে লাগলো শ্মশানের মাটি ফুঁড়ে ফুঁড়ে যেন মরাগুলো উঠছে। কতকাল থেকে মরেছে সব, কত হাজার বছর ধরে। এক একজনের বিভৎস চেহারা, রোগে যন্ত্রণায় বিকৃত মুখ। কেউ বা খুন হয়েছিল, কেউ বা ঠ্যাঙাড়ের হাতে প্রাণ দিয়েছে,
কেউ বা গলায় দড়ির মারা, ঠিক সেই অবস্থায় উঠেছে। তেমনি কন্দ কাটা বা হাড়গোড় ভাঙা অবস্থায় সকলেরই মুখে রাগ, চোখের দৃষ্টিতে আগুন। তারা সবাই আঙুল তুলে শাসাতে লাগলো, পাপিষ্ঠ, তুই এখানে কেন? শ্মশান অপবিত্র করতে এসেছিস? চলে যা, দূর হয়ে যা। জানিস না এখানে আমরা পাহারা দিচ্ছি? মনে পাপ নিয়ে তুই এসেছিস শ্মশান জাগাতে? চলে যা। তার মধ্যে একজনের আবার শুধু কঙ্কাল, বোধহয় তাকে পুঁতে রেখেছিল কোথাও মেরে, তারপর তাকে তুলে পোড়াতে হয়েছে। সেটাই সবচেয়ে কাছাকাছি এলো, মুখে সেই একই রকম শব্দ, দূর হ, দূর হ। ভয় পেলুম খুব, তবু জানি একবার ভয় পেলেই গেল, চিরকালের মতো। প্রাণপণে চেঁচিয়ে উঠলুম, যাবো না, উঠবো না আমি, ব্যাস। আর যায় কোথায়? সেই কঙ্কালটা আরো এগিয়ে এসে তার সেই অস্থিরময় আঙুল কটা দিয়ে আমার গলাটা চেপে ধরল। সে কি চাপ, যেন মোটা লোহার সাঁড়াশি। কত চেষ্টা করলাম মুক্ত হবার, কিন্তু সে বজ্রকঠিন মুষ্টি হলে কার সাধ্য। দম বন্ধ হয়ে গেল, বুকে সে এক অসহ্য যন্ত্রণা মনে হলো, যেন দেহের প্রতিটি শিরা কেটে যাচ্ছে। আকুলি বিকুলি করতে লাগলো এক ফোঁটা হাওয়ার জন্য। সে হাওয়া চারিদিকেই রয়েছে, তবু এক বিন্দু বুকের মধ্যে নিতে পারলুম না, বরং আরো চেপে ধরতে লাগলো সেই সাঁড়াশির মতো আঙুলগুলো। তারপর রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করে অনিমেষ, তারপর? আবার সেই হাসি। তারপর আর কি? মুক্তি। সেই থেকেই ঘুরে বেড়াচ্ছে এখানে, কাজ নেই, কামাইও নেই, জায়গাটার মায়াও ছাড়তে পারছি না। সবচেয়ে কষ্ট হয় কথা কইবার লোক নেই বললেন। কিন্তু কিন্তু কথা কইতে গিয়েও একটা অজ্ঞাত আতঙ্কে অনিমেষের গলা কেঁপে যায়। আপনি আপনি মুক্তি পেলেন কি করে? তা আমি জানি না। এক সময় দেখলুম যে আমি দাঁড়িয়ে রয়েছি আমারই ভূতপূর্ব আশ্রয়, অর্থাৎ দেহটার পাশে। যারা এসেছিল তাদেরও তো কাজ শেষ, তারাও সব যে যার মিলিয়ে গেছে। এক সময় সব কিছুর শান্তি। তবু বুঝতে কয়েক মিনিট দেরি লাগলো অনিমেষের। কথা কইতে গিয়েও গলার স্বর বিকৃত হয়ে যায়। তার মানে তার মানে কি? আপনি কি বলতে চান যে আপনি তখন মারা গেলেন? মানে মানে আপনি মরা? প্রশ্নের শেষ অংশটা আকস্মিক আর্তনাদের মতো চিৎকারে পরিসমাপ্ত হয়। কিন্তু সে প্রশ্ন করছে কাকে? কেউ তো নেই, শুধু সে একা বসে আছে ঘরে। বাকি জিনিসগুলো ঠিক আছে, পৃথিবীটা তেমনি জ্বলছে। শুধু উঁচু হয়ে বসে যে লোকটা কথা বলছিল সে আর নেই। কোথা দিয়ে গেল লোকটা? কখন উঠে গেল তার চোখের সামনে দিয়ে? বারবার এই ব্যাকুল প্রশ্ন ওর মনে উঠতে লাগলো, কিন্তু উত্তর দেবে কে? খানিক পরে আসল প্রশ্নটা আবার প্রবল হয়ে উঠল, তাহলে কি লোকটা যা বলে গেল তাই সত্যি? লোকটা মানুষই নয়, অশরীরী, বিদেহী আত্মা। খাবার কিছু লাগে না ওর, বলেছিল বটে, মরবার ভয় নেই। গায়ে কাঁটা দিয়ে ওঠে অনিমেষে। কিন্তু সে শিক্ষিত ছেলে, বিজ্ঞান পড়া ছেলে, এসব মিথ্যা কল্পনা আত্মসম্মোহন বলেই জানে। সে বিশ্বাস করতো না এ কথা যে এই ২০ শতাব্দীর মধ্যভাগে বসে সে ভূত দেখেছে। আচ্ছা, ছায়া পড়েছিল কি ওর? মনে করবার চেষ্টা করে অনিমেষ। সত্যই কি, না লোকটা তার সঙ্গে তামাশা করছিল? আগে যা ভেবেছিল তাই, ডাকাত বা ঠ্যাঙাড়ে জাতীয় ভয় দেখিয়ে গেল, এরপর কাজ হাসিল করা সোজা হবে মনে হয়। মনকে প্রবোধ দেয় সে, এইটা হওয়াই সম্ভব। ভূত হলে আলোয় থাকবে কি করে? বদমাইশ। আরো বেশি ভয় দেখাবার জন্য ম্যাজিকওয়ালাদের মতো চোখের নিমেষে সরে গেছে। চোখটা বন্ধ করে দেবো নাকি? দেওয়াই উচিত। পালাবে? কোথায় যাবে এই অন্ধকারে? আরো তো ওদের কবলে গিয়ে পড়বে। সে দেখতে পাবে না ওদের, ওরা দেখবে। তার চেয়ে দৌড় বন্ধ করে বসে থাকা মন্দ না। যা হবার হবে। ভালো তো থাকবে, এখানে লোকগুলোকে চোখে দেখা যাবে। অনিমেষ অতি কষ্টে উঠে দাঁড়ায়, হাতে পায়ে যেন জোর নেই। কোনো মতে উঠে গিয়ে সন্তর্পণে দোরটা বন্ধ করে দিলে, ভাগ্যিস ভিতরে খিল আছে, বেশ মজবুত ছিল, দেখে শুনে ভালো করে বন্ধ করে দিলে।
যাক নিশ্চিত। কিন্তু এ কি, হঠাৎ আলোটা নিভে গেল যে? হ্যাঁ, মুহূর্তের মধ্যে কোনো রকম নোটিশ না দিয়েই ঘরটা তার চারপাশ নিশ্ছিদ্র অন্ধকারে ভরে গেল। তেল ছিল না, কিন্তু তাহলে তাহলে তো একটু একটু করে ম্লান হয়ে আসবে। তবে ভয়ের কাটা হিম হয়ে গেল। তবে কি ঘরের মধ্যে কেউ ছিল? এখন ফু দিয়ে নিভিয়ে দিলে সেই লোকটাই কি হয়তো তারপর সে নিচে ঢুকে গিয়েছিল, তখন সেখানেই লুকিয়েছিল, তাই সে ওর চলে যাওয়াটা লক্ষ্য করেনি নিশ্চয়ই। কি সর্বনাশ! এই যে বিপরীত হলো, ওদের হাত থেকে বাঁচতে গিয়ে একেবারে ওদের মুঠোর মধ্যেই এসে পড়লো। পকেটে দেশলাই পর্যন্ত নেই, একটাই বা কোথায়? চৌকিটা যে ঠিক কোন দিকে তার মনে পড়ছে না। কি বদমাইশ লোকটা! ক্ষুদ্র স্বরে হয়তো বা একটু ভীত কণ্ঠেই অনিমেষ বলল, কে কে ওখানে? আলো জ্বালা বলছে শিগগির, নইলে ভালো হবে না, দেখিয়ে দেবো মজা। কে? জানলে না? নিস্তব্ধ চারদিকে, কোথাও একটা জনপ্রাণী আছে বলে মনে পড়ে না। রহস্যময় সুগভীর স্তব্ধতা। ঘরে কি জানলা ছিল? তাও তো মনে পড়ছে না। চাই জানলা খুলে দিলে তবু একটু নক্ষত্রের আলো আসে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকেও জানলা কোন দিকে মনে পড়ল না। আচ্ছা, একটু এগিয়ে গেলেই তো দেওয়াল, হাতড়িয়ে হাতড়িয়ে দেখতে দোষটা কি? পরক্ষণেই মনে পড়লো, আরে আচ্ছা বোকা তো সে, দরজা রয়েছে, খুলে বেরিয়ে পড়লেই তো হয়। ঘরের অন্ধকারের চেয়ে বরং বাইরের অন্ধকার ভালো, নক্ষত্রের আলো আছে। একটা যাকে প্রান্ত বাঁচুক। যেদিকে দৌড় দিয়েছে এই মাত্র সেই দিকেই হাত বাড়ালো। কই সে দরজা? ও তো দরজা সবে বন্ধ করে এপাশ ফিরেছে, আর আলো নিভেছে। তবে কি দিক ভুল করেছে? এদিকে দরজা ছিল না? আন্দাজে আন্দাজে এগিয়ে যায় সে। এতটুকু তো ঘর, দেওয়াল হাতড়ে হাতড়ে ঘুরলেই দরজা পাবে। শুধু ভয় হচ্ছে ওই লোকটা না এই সুযোগে পেছন থেকে মেরে বসে। কিন্তু উপায়ই বা কি? এদের কপালে যখন এসেই পড়েছি। মরিয়া হয়েই এগোয় অনিমেষ, এক পা করে যতটা সম্ভব নিঃশব্দে এগোয়। 1, 2, এই যে 20 পা হয়ে গেল। ঘরটা যতদূর আন্দাজ 10-12 ফুটের বেশি হবে না লম্বায়, নেহাতি ছোট। অথচ 20 পা মানে অন্তত 15 ফুট। আরো 2 পা, আরো 10, আরো 20। কি সে মাঠে চলেছে নাকি? এটা কি রকম হলো? 40 পা চলার পর তাও ঘর পাচ্ছি না। তার মানে এটা ঘর তো নয়, কোনাকুনি হাঁটছে। তাতেই বা এত দূর হবে কেমন করে? তবু আরো কয়েক পা যায় সে। হয়তো চলতে চলতে কখন গতি বেঁকে গিয়েছে, সোজা হয়ে হাঁটতে আরো খানিকটা। না, তবু দেওয়াল নেই, রহস্যময় অন্ধকার, অত্যন্ত শূন্যতা। বাইরের মুক্ত শূন্যতা নয়, চার দেওয়ালে চাপা। তবু তা অনন্ত। এইবার কপালে ঘাম দেখা দেয় অনিমেষের। এতক্ষণ ডাকাতের ভয়ে যা হয়নি এইবার তাই হলো। পা দুটো কাঁপতে লাগলো থরথর করে, একেবারে যেন ভেঙে এলো। অসহায়ভাবে সেইখানেই বসে পড়ল। তার হলো কি? কি চক্রান্তে জড়িয়ে পড়লো সে? তবে কি সে লোকটা সত্যিই অশরীরী? না 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 না, সত্যি কি তাই? সে কি তাহলে কোনো প্রেতজনীর মায়াতে এসে পড়েছে? বিহ্বল হয়ে ভাবে অনিমেষ, কি করবে এখন? কিন্তু কিন্তু কোনো পথ দেখতে পায় না। ওই যে কারা আসছে না? হ্যাঁ হ্যাঁ, ওই তো কত লোকের পায়ের আওয়াজ। অন্তত 8-10 জনের কম তো নয়, কিংবা আরো বেশি। এই বাড়ির কাছেই আসছে। ওই দাওয়ায় উঠলো, ও মশাই, ও মশাই, শুনছেন? ও মশাই। গলা দিয়ে স্বর বেরোলো না, টাকরা শুকিয়ে গিয়েছে, গলা কাঠ। কিন্তু ওরাই যদি ডাকাতের দল হয়, তা হোক, তবু তো তারা মানুষ। ভয় হয় একটু অনিমেষের। তাহলে অন্তত এটা প্রেতের মায়া নয়। বাঁচা গেল। হ্যাঁ, ডাকাতি। নইলে ওরা এমন ফিসফিস করে কথা কইছে কেন? বহু লোক যেন পরস্পরের সঙ্গে ফিসফিস করে কথা কইছে। আরো লোক বাড়ছে, আরো পায়ের শব্দ, বহু ফিসফিস করে কথা বলার আওয়াজ। এ কি, ওরা কি ঘরে ঢুকেছে নাকি?
কেমন করে ঢুকলো? ওর চারিদিকে শব্দগুলো এগিয়ে আসছে, ওর চারপাশে, খুব কাছে, খিলখিল করে চাপা হাসির শব্দ। অনেকে আসছে, তবু শব্দটা খুব জোর নয়। মাথা থেকে পা পর্যন্ত বরফ নিয়ে যায় দেহের মধ্যে। হাতে পায়ে আর কোনো সার থাকে না। আতঙ্ক যে এমন জিনিস তা আগে অনিমেষ কল্পনাও করেনি। মস্তিষ্ক শুদ্ধ যেন নিষ্ক্রিয় হয়ে আসছে। চিৎকার করবে, সাধ্য নেই। পালাবে, পথ কোন? কিন্তু কিছুতে একটা করা উচিত। লোকগুলো যেন ওকে ঘিরে ধরেছে। তাদের নিঃশ্বাস দূষিত, তীব্র, উষ্ণ নিঃশ্বাস। ও সর্বাঙ্গে মনে পড়ে গেল লোকটার বর্ণনা। সেও তো এমনি ফিসফিস শব্দ শুনেছিল, এমনি হাসি। তারপর সেই মৃতের পুনরুত্থান, সেই কঙ্কালের অভিযান, তার অদৃষ্টে কি তাই হবে? সে তো কোনো দোষ করেনি, সে তো সাধনা করতে আসেনি সবের বুকের ওপর চড়ে। অকস্মাৎ একজন এসে উঠল তারই আশেপাশে কোথাও। তীক্ষ্ণ চড়া গলায় সে হাসি মনে হলো যেন তার চারপাশের অন্ধকারকে বিদীর্ণ করে ছড়িয়ে পড়তে চাইছে। আবার চারিদিকের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে তারই দিকে। বহুক্ষণ ধরে যেন সেই হাসির শব্দ ধ্বনিত আর প্রতিধ্বনিত হতে লাগলো তাকে ঘিরে। বিশ্রী তীক্ষ্ণ একটা উপহাসের হাসি। সে হাসির জাল যেন তাকে চারিদিক থেকে চেপে ধরেছে। আর নিস্তার নেই। হে ভগবান, এ কি করলে তুমি? সত্যি তো, ভগবানের কথা তো তার মনে ছিল না। তাকে তো সে ডাকেনি। হে ভগবান, হে হরি, বাঁচাও, বাঁচাও হে রামচন্দ্র। আর কিছু মনে এলো না তার। গায়ত্রী মনে আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গায়ত্রীটা মনে আছে। পৈতেটা কোথায়? সুগভীর ক্লান্তি আর অসম্ভব তন্দ্রায় সমস্ত চৈতন্য ও শিথিল হয়ে আসে। ভালো লেগেছে? ভয় পেয়ে গেছো? ভয় পেও না, ভয়ের কিছু নেই। গল্প এরকমই। দেখো, এগুলো গল্পই, ভূত বলে তো কিছু হয় না। সুতরাং শুনতেই ভালো লাগে আমাদের। অন্ধকার ঘরে একা একা বসে শুনবে, ঠিক আছে?